আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দফা দাবি পূরণে ৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা কলেজে সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে তারা কঠোর কর্মসূচি দেবেন। এদিকে গতরাতের সংঘর্ষের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে বৈঠক করছেন ৭ কলেজের অধ্যক্ষরা। উদ্ভূত পরিস্থিতিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত ৭ কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। নূর হোসেনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা অধ্যাপক মামুন আহমেদের আচরণকেন্দ্রিক অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার প্রেক্ষিতে দুপুরে ঢাকা কলেজ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আমরা বারবার বলেছি, এই যে শিক্ষার্থীকে বারে বারে মুখোমুখি দাঁড় না করিয়ে এই সংঘাত না তৈরি করে এই বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন, কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত দেওয়া না হবে এই সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ৭ কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ২৪ ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। শিক্ষার্থীদের সাথে সংঘাতের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে, অধ্যাপক মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে, হামলার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গির সাথে জড়িতদের বিচারের আওতায় আনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা সহ ৬ দফা দাবিতে ৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। ৪ ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, ৭ কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ৪ ঘন্টার আলটিমেটামে আমাদের যে ৬ দফা আছে, এই ৬ দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। যদি না করে তাহলে আমরা ৪ ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। এর ঠিক পরপরই পূর্ব নির্ধারিত সময়ে ৭ কলেজের অধ্যক্ষদের সাথে সভায় বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এর আগে গতকাল রাতে এক বিবৃতিতে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে ঢাবি ভিসি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনোভাবেই তৃতীয় পক্ষ যেন সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এর আগে ৫ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গেলে গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ ৭ কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীদের অপমান করেন বলে অভিযোগ তোলেন তারা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এসব বিষয়ে আরও জানতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে তো ৭ কলেজের অধ্যক্ষের বৈঠক হচ্ছে, তো এ নিয়ে কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন। অধ্যক্ষ যারা রয়েছেন, প্রিন্সিপাল যারা রয়েছেন, তারা বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছেন। বিশ্ববিদ্যালয় উপাচার্যের যে সভাকক্ষ রয়েছে সেই সভাকক্ষে তাদের সেই বৈঠকটি শুরু হয়েছে, যেটি গতকাল রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল। সেই বৈঠকটি দুপুর ১:৩০ পর্যন্ত একটানা চলে। তারপরে নামাজ এবং অন্যান্য বিরতি দিয়ে আবার কিছুক্ষণ পরে ১৫ থেকে ২০ মিনিট পরে আবার শুরু হয়। এখনও সেই বৈঠকটি চলছে এবং সেই বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত ৭ কলেজের যে দীর্ঘদিনের সংকট, সেই সামগ্রিক সংকট নিয়ে আলোচনা হবে এবং একই সঙ্গে গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা ঘটেছে এবং এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এবং ৭ কলেজের শিক্ষার্থীরা যে ৬ দফা দাবি জানিয়েছে, এই ৬ দফা সহ সামগ্রিক বিষয়ে করণীয় কী হবে এবং এই সমস্ত সংকটের সমাধান আসলে কোন পথে হবে সেসব নিয়ে এখনও আলোচনা হচ্ছে এবং আলোচনা শেষ হলে, অর্থাৎ ওই বৈঠক
বৈঠকটি শেষ হলে আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এখানে উপাচার্যের পক্ষ থেকে এবং 7 কলেজের পক্ষ থেকে ব্রিফিং করা হবে এবং সেই ব্রিফিংয়ে আলোচনা আসলে কি ফল এসেছে সেটি জানানো হবে। এবং আমরা যদি একটু জানিয়ে রাখি, 7 কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকে একটি কর্মসূচি ছিল, ঢাকা ব্লকেট কর্মসূচি, এবং সেখানে ইডেন মহিলা কলেজের পক্ষ থেকে এবং ঢাকা কলেজের পক্ষ থেকে নিউ মার্কেট এবং সায়েন্স ল্যাব মোড় অবরোধ করবার কথা ছিল, কিন্তু সকালে জনদুর্ভোগ এড়াবার জন্য ঢাকা কলেজ এবং 7 কলেজের শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি ছিল সেটি প্রত্যাহার করে নেন এবং তারা তাদের যে প্রশাসন আছে, 7 কলেজের অধ্যক্ষ যারা রয়েছেন এবং তাদের যে শিক্ষকরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেন, বৈঠক করেন। সেই বৈঠকে তারা 6 দফার একটি দাবিনামা পেশ করেন এবং পরবর্তী সময়ে দুপুর 12টার দিকে সেটি আমাদেরকে সাংবাদিক সম্মেলন করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান। সেখানে উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের পদত্যাগের দাবি করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে হামলা করেছে বা যে উদ্ভূত ঘটনা ঘটেছে সেটির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে রাস্তাগুলো দীর্ঘদিন ধরে বা বেশ কয়েকদিন ধরে বন্ধ রাখা হয়েছে সেই রাস্তাগুলো যাতে খুলে দেওয়া হয় সেই দাবিও 7 কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন এবং তারা বলেছেন আজকে বিকেল 4টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যে তাদের সম্পর্ক রয়েছে অধিভুক্তির, সেই সম্পর্কটি বাতিল করে তাদের যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করবার দাবিতে তারা যে আন্দোলনটি করে আসছেন সেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার যে রূপরেখা সেটি বিকেল 4টার মধ্যে জানাতে হবে। এর জন্য প্রয়োজনে আজকের মধ্যে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ সহ অন্যান্য যে উপদেষ্টারা এর সঙ্গে জড়িত রয়েছেন তাদের সবার সঙ্গে বৈঠক করে আজকের মধ্যে তাদেরকে একটি সমাধানের বার্তা দিতে হবে। এবং একই সঙ্গে ঢাকা কলেজের একজন শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছেন এবং যাকে পুলিশের দিক থেকেই আহত করা হয়েছে বলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দাবি করেছেন। সেই রাকিবকে কেন মারা হয়েছে, যারা এর সঙ্গে জড়িত ছিলেন সে সকল পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। এবং আজকে সকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ এলাকায় রয়েছি। আজকে সকাল থেকে এখন পর্যন্ত এই এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং দুপক্ষের কোনো অবস্থানও আমরা দেখতে পাইনি, পাল্টাপাল্টি অবস্থানও আমরা দেখতে পাইনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিউ মার্কেট এবং নীলক্ষেতের যে এলাকাটি রয়েছে সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা বলছেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেজন্য তারা তাদের যে সতর্ক অবস্থান সেটি বজায় রেখেছেন। এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং অধিভুক্ত কলেজগুলোর সব ধরনের ক্লাস পরীক্ষা এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং পরবর্তী কি হবে সেটি আমরা বিকেল 4টায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে জানতে পারবো। এবং একই সঙ্গে এই মিটিংটি উপাচার্যের সঙ্গে অধ্যক্ষদের চলছে সেটি শেষ হবার পরও এই সংকটের কি সমাধান আসছে সেটি আমরা আপনাদেরকে জানাতে পারবো। শাওন। এতক্ষণ জানছিলেন বৈঠকের সর্বশেষ খবর। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে বৈঠক করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দ্রুত নির্বাচন আদায়ের দাবি জোরালো করতে নিয়মিত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করছে বিএনপি। যুগপৎ আন্দোলনের শরিক দলসহ এর বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর সাথেও বৈঠক শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে দুপুরে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় কার্যালয়ে দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন নেতা। বৈঠকে বিএনপির মহাসচিবের সাথে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু আছেন। দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্য ধরে রাখতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রাখা প্রায় সব রাজনৈতিক দলের সাথেই বৈঠক করবে বিএনপি। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে কথা বলছেন। আমরা এখন সরাসরি সেই ব্রিফিংয়ে যাব। চলুন আমরা সেই ব্রিফিংয়ে চলে যাই। আমি ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। প্রশাসনে এখন বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করা, এই ছিল আমাদের মোটামুটি আলোচনা করে এই বিষয়গুলোতে আমরা মোটামুটি ঐক্যমতে পৌঁছেছি। ধন্যবাদ। পরে উনি বলেনি বলেন। আলহামদুলিল্লাহ, আপনারা তো ব্যাপারটা আলহামদুলিল্লাহ দেখেছেন। আমাদের সম্মানিত বিএনপির মহাসচিব
তিনি আমাদের ঐক্যমতে যে আলোচনা হয়েছে সেটা আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা আলোচনা আনতে এই বিষয়গুলো নিয়েই আমরা ঐক্যমতে পৌঁছেছি এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে একাকার হয়ে আমরা গঠন করতে পারি, সেভাবে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটাও আমরা চাচ্ছি। আর সাথে সাথে যে কথাগুলো আমাদের হয়েছে আমরা তাদের সাথে আমাদের সাথে এবং দেশ এবং মানবতা এবং রাজনৈতিক ব্যাপারে সব বিষয়গুলোই এই জিস্ট আলোচনাটা আপনাদের সামনে আমাদের সম্মানিত বিএনপি মহাসচিব তিনি উপস্থাপন করেছেন। সেটাই আমাদেরও একই কথা। বিএনপি মহাসচিব বা বিএনপি দীর্ঘদিন ধরেই বলে আসছে সরকার শেষে দ্রুত নিরপেক্ষ নির্বাচন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই দাবিটাই আসলে কতটা? এটা আমরা আগে থেকেই বলেছি যে দ্রুত সময়, আমরা সেখানে শব্দটা ব্যবহার করেছি, খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে। হ্যাঁ, ঠিক আছে, আলোচনা চলবে ইনশাআল্লাহ। শুকরিয়া। এতক্ষণ দেখছিলেন মির্জা ফখরুল ও মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ব্রিফিং। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোকে এক ছাতার নিচে আনার চেষ্টা করছে জামায়াতে ইসলামী। এ ঐক্য নির্বাচনী জোট পর্যন্ত গড়াতে পারে বলে আভাস দিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ইসলামী দলের নতুন জোট ভোটে জিতে সরকার গঠনে সক্ষম হবে বলে মনে করেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। 5ই আগস্ট রাজনৈতিক পালাবদলের পর তৎপরতা বেড়েছে ইসলামী দলগুলোর। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানাভাবে প্রস্তুতি নিচ্ছে সংগঠনগুলো। যার যার অবস্থান থেকে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করেছে তারা। নতুন প্রেক্ষাপটে ঐক্য গড়তে নিজেদের মধ্যে যোগাযোগও রাখছে। মূলত জামায়াতের পক্ষ থেকে প্রচেষ্টা চলছে একটি ইসলামী জোট গঠনের। সম্প্রতি ইসলামী আন্দোলনের আমির চরমনাই পীরের সাথে দেখা করেন জামায়াতে ইসলামীর আমির। বিভেদ ভুলে তাদের এই সাক্ষাৎ জোটের রাজনীতির নতুন মেরুকরণের ইঙ্গিত মিলছে। শুধু আমার পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে নয়, সকল ইসলামী দলই কিন্তু এ ব্যাপারে আন্তরিকভাবে তারা নিজ নিজ অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং দূরত্ব কমে আসছে। দ্বিমত এবং ভিন্নমত সহকারে আমরা এবার লক্ষ্য করছি যে ইসলামী দল জোট এবং ব্যক্তিত্বের মধ্যে কিন্তু ওইসব ছোটোখাটো মতপার্থক্য তারা কমিয়ে এই দেশ, জাতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের নিরাপত্তা, মুসলিম উম্মার স্বার্থে তারা কিন্তু কিছু কমন ইস্যুতে একটা সমঝোতার দিকে এগিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে দলগুলো প্রয়োজনে নিজেদের স্বার্থ ত্যাগ করে যে না আমিই ডমিনেট করব, আমি নেতা হব, আমি বড় হব, আমি সামনে যাব, আমার প্রাধান্য থাকবে, এই সংকীর্ণতা অথবা এই বাড়াবাড়ি দুটেই ত্যাগ করে সকলে উদার হচ্ছেন। ইসলামী দলের ঐক্য নির্বাচনী সমঝোতা ও জোটের দিকে গড়াতে পারে বলে আভাস দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেন, নতুন জোট ভোটের মাঠে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। এটা ইসলামী দলগুলোর জন্য একটা বড় ধরনের আমি বলবো নতুন অভিযাত্রা। যদি মহান আল্লাহ তাআলা মেহেরবানি করেন, ইসলামী দলগুলোর মধ্যে চিন্তার এই ঐক্য এবং কৌশলগত ঐক্য প্রতিষ্ঠিত হয়, নির্বাচনে একটা সমঝোতা হয়, তাহলে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এটা হবে একটা নতুন মেরুকরণ, একটা নিউ পোলারাইজেশন। তাতে নির্বাচনের গতিধারা কিন্তু ভিন্ন দিকে প্রবাহিত হতে পারে। জোট হচ্ছে, অ্যালায়েন্স হচ্ছে, 2 দল 5 দল 10 দল, কার সাথে কি মিলছে, এই অনেক কিছু দেখার কিন্তু সামনে আছে। সেজন্য সবাই যার যার আদর্শের দাওয়াত দিয়ে যাচ্ছে। আমরা তো মনে করি যে জাতীয় ঐক্যবদ্ধ থাকলে জনগণ নিশ্চয়ই আমাদের পাশে এসে দাঁড়াবে। ইসলামী দলগুলোকে কাছে টানতে চাইছে বিএনপিও। চরমনাই পীরের সাথে জামায়াতের আমিরের সাক্ষাতের পরদিনই দলটি পুরনো জোটসঙ্গী খেলাফত মজলিসের সাথে বৈঠক করে। যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে একযোগে, তারা সবাই আমাদের আন্দোলনের যেমন সাথী ছিলেন, আগামী দিনগুলিতেও তারা আমাদের সাথে থাকবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করা হয় বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমানকে। এ সময় যাত্রাবাড়ী থানা এলাকায় একটি হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা। আর সালমান এফ রহমানের জামিন চান তার আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়া রাজধানীর বিভিন্ন থানায় মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালতে হাজির করা হয় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা এবং দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে। গ্রেফতারি পরোয়ানা জারির পরদিন চিত্রনায়িকা পরিমণি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে জামিন মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদ পরিমণিকে জামিন দেন। সকাল 10টায় পরিমণি আদালতে এসে আত্মসমর্পণ করেন। সোয়া 10টায় তার আইনজীবী জামিন আবেদন করেন। এরপর বিচারক 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন। এর আগে গতকাল একই আদালত পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। জামিন পাওয়ার পর আদালত থেকে বের হয়ে পরিমণি জানান, জামিন পাওয়ার মধ্য দিয়ে একটি বিষয় অর্জিত হয়েছে, মামলায় খালাস পাওয়ার পর চূড়ান্ত বিজয় অর্জিত হবে। তিনি ভুক্তভোগী হিসেবে মামলা করার কারণেই তার বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি জানান, ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে যাবেন পরিমণি। আমি আইনের উপর শ্রদ্ধাশীল। আপনারা যদি চোখ না করেন, আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার তো কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিদেশগামী কর্মীদের উড়োজাহাজের ভাড়া কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রার একাংশ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানায় সংগঠনটি। সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বায়রার ব্যানারে সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, টিকিট বিক্রিতে সিন্ডিকেট ও চাহিদা অনুযায়ী ফ্লাইট না দেওয়ায় উড়োজাহাজের ভাড়া 2 থেকে 3 গুণ পর্যন্ত বেড়েছে। অনিয়ম বন্ধে গ্রুপ টিকিট বা বেনামে টিকিট বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। এ সময় তারা আরও অভিযোগ করেন, মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও সিন্ডিকেট করার অপচেষ্টা হচ্ছে। এটি হলে ক্ষতিগ্রস্ত হবেন কর্মীরা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।